আপনারা শুনছেন পাঞ্চালিকা দের লেখা একটি গল্প, হ্যালুসিনেশন, একটি অজানা রহস্য। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে অনিশা ঘোষ এবং কিঞ্জল চক্রবর্তী। অফিস থেকে বেরিয়ে একটু এগোতেই আবার বৃষ্টি শুরু হলো। আজ সারাদিনই আকাশ মেঘলা, সেই সঙ্গে চারিদিকে অন্ধকারও নেমেছে পাল্লা দিয়ে। বিকেলের অস্তিত্বটাকে মুছে দিয়ে সন্ধে নেমেছে অসময়। বাসস্টপ অবধিও পৌঁছতে পারল না সুমনা। একটা দোকানের শেডের তলায় দাঁড়িয়ে ব্যাগের মধ্যে রাখা ছাতাটা খুঁজতে লাগলো। না, পেল না। অগত্যা ট্যাক্সির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। লোডশেডিং। শহুরে এলাকায় লোডশেডিং আজকাল প্রায় হয় না বললেই চলে, কিন্তু আজ গোটা পাড়াটা যেন অন্ধকারে ডুবে আছে। তার মধ্যে বৃষ্টি হয়েছে আজ সারাদিন। বেশ ঠান্ডা আর গা ছমছমে ভাব যেন গোটা এলাকার স্বাভাবিক ছন্দটাকে ঢেকে ফেলেছে। অন্ধকার পাড়াটা যেন ফাঁদ পেতে রেখেছে সুমনারই অপেক্ষায়। আর একটু এগোলেই ওকে গিলে নেবে শিকারীর মতো। মোবাইলে টর্চের আলোয় সুমনা বাড়ির সামনে এসে পড়ল। আজকাল মোবাইলে একই সঙ্গে অনেক সুবিধা থাকায় আলাদা করে টর্চ বা ঘড়ি দরকার পড়ে না। বাড়ি বলতে অবশ্য ভাড়ার বাড়ি। মফস্বলের মেয়ে সুমনা নতুন চাকরিতে জয়েন করে শহরে ভাড়া বাড়িতে উঠে এসেছে। বাড়ি অফিস, অফিস বাড়ি, রোজকার এই ডেলি প্যাসেঞ্জারি করা আর সম্ভব হয়ে উঠছিল না, তাই ভাড়া বাড়িতে উঠে আসা। তাও প্রায় 1 মাস হয়ে গেল। মা বাবা প্রথম কয়েকটা দিন এসেছিলেন, সব গুছিয়ে দিয়ে আবার ফিরে গেছেন। ঘরে ঢুকেই একরাশ কালো অন্ধকার ভেদ করে সুমনার মোবাইলের আলো অন্ধকারকে আরো রহস্যময় করে তুলল। সারাদিন অফিসের ধকল আর এখন এইরকম অন্ধকার। বাড়ি ফিরে চা খেতে খেতে টিভি দেখাটা ওর অভ্যেস হয়ে গেছে, কিন্তু আজ আর হবে না। একরাশ বিরক্তি নিয়ে ব্যাগটা বিছানায় ফেলে বাথরুমে ঢুকল। ব্যাগে রাখা জিনিসগুলো বের করতে করতে হঠাৎ হাতে কিছু একটা ঠেকল। ছাতাটা ব্যাগে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? তখনও তো ব্যাগে ছাতাটা খুঁজে পায়নি ও। খুব অবাক হয়ে যায় সুমনা। বেশ কিছুদিন যাবৎ এমন অনেক ঘটনাই ঘটে চলেছে তার সাথে, যার কোনো সুস্থ স্বাভাবিক ব্যাখ্যা সে করতে পারছে না। অথচ ঘটনাগুলো এতই সামান্য যে কাউকে বলতেও পারছে না। এই ছোট্ট ঘটনা নিয়ে বেশি মাথা ঘামানো ঠিক হবে না। এমনিতেও বৃষ্টিতে ভিজে মাথাটা যন্ত্রণা করছে ভীষণ। হয়তো এই বাড়িটাতে একেবারে একা থাকার জন্যই নিজের মনের ভুলে এরকম ঘটনা ঘটেই চলেছে ওর সাথে। আসলে মানুষ কখনোই একা থাকতে চায় না, তাই একা থাকার সময়গুলোতেও নিজেই নিজেকে সঙ্গ দিতে থাকে। না, মাথাটা ভীষণ ধরেছে, এবার একটু চা করে খেতেই হবে। ঠিক এই সময়গুলোতে মাকে খুব মনে পড়ে সুমনার। স্কুল বা কলেজ থেকে ফিরলেই মা মা করে চিৎকার করে বাড়ি মাথায় তুলত। সে যেমন মাকে ছেড়ে থাকতে পারে না, তেমনি এমন একটা দিনও কাটেনি যেদিন মায়ের সাথে ঝগড়া না করে কেটেছে তার। সারা বাড়ি গম গম করত মা মেয়ের আলতো মিষ্টি ঝগড়া খুনসুটিতে। এই বাড়িতে আসার পর সবই কেমন হঠাৎ করে পাল্টে গেছে তার জীবনে। সকালবেলায় নিজেই নিজের জন্য খাবার বানিয়ে নেয়, কখনো পাউরুটি আর চা, কখনো মুড়ি, আবার খুব দেরি হয়ে গেলে না খেয়েই বেরিয়ে পড়ে। আর সন্ধেবেলা ফেরার পরে রাত্রে রান্না করার ঝামেলা করে না। বাড়ির উল্টো দিকেই একটা খাবারের দোকান থেকে রুটি আর তরকারি কিনে নিয়ে আসে। বাড়ি ফিরেও কথা বলার কোনো মানুষ নেই।
রোজই চাবি খুলে ঘরে ঢুকলে সবার প্রথমে একরাশ অন্ধকার, আর তারপরে এক পৃথিবী একাকিত্ব যেন গ্রাস করে থাকে। অথচ এই সুমনাই বাড়িতে থাকাকালীন খাবার নিয়ে কতই অশান্তি করেছে মায়ের সাথে। এত বড় হয়ে যাওয়ার পরেও তার উপরে তার মায়ের সারাক্ষণের এই নজরদারি করার জন্য মায়ের সাথে অশান্তিও করেছে সে। এখন সেই সব কথাগুলো প্রবলভাবে মনে আসে সুমনার। হয়তো মায়ের থেকে দূরে থাকলেই মায়ের কাছে থাকার গুরুত্বটা টের পাওয়া যায়। চায়ের জল বসিয়ে মাকে ফোন করলো সুমনা। বাড়ির জন্য খুব মন কেমন করছে মা। এটা সেটা বলতে বলতে হঠাৎ চোখে জল চলে আসে সুমনার। এই কয়েকটা দিনেই সে বড্ড একা হয়ে পড়েছে। বিশেষ করে যে ঘটনাগুলো ক্রমান্বয়ে তার সাথে হয়ে চলেছে, কথা বলতে বলতে হঠাৎ কেমন অস্বস্তি শুরু হলো, যেন কারোর থাকার অনুভূতি, যার থাকাটা অবাঞ্ছনীয়, কিন্তু পিছনে ফিরে তাকানোর সাহসটুকুও নেই। যদি এমন কিছু চোখে পড়ে যার উত্তর জানা নেই, হয়তো সেই উত্তর পাওয়া সম্ভব নয়। সুমনার মা কিছু একটা আন্দাজ করে বারবার মেয়েকে কি হয়েছে জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু মা সন্দেহ করছে বুঝতে পেরে সুমনা তাড়াতাড়ি কথা সেরে ফোন রেখে দেয়। বাড়ি থেকে এত দূরে একা একা আছে বলে তার মায়ের এমনিও চিন্তার শেষ নেই। তার উপরে এইসব কথা জানালে তিনি অযথা আরো দুশ্চিন্তা করবেন। এইসব ভেবে সুমনা মাকে আর কিছু জানায় না। এই বাড়িটার সম্বন্ধে আজই একটা নতুন তথ্য জানতে পারল সুমনা। অফিস ফিরতে নিয়ম মাফিক আজও সে খাবারের দোকানে ঢুকেছিল রুটি কিনতে। দোকানদার ছেলেটির বয়স তার মতোই হবে বা তার থেকে বছর দু এক কম। ভারী মিষ্টি ব্যবহার আর চোখ দুটো যেন মায়ায় জড়ানো। সুমনাকে দিদি বলেই সম্বোধন করে। আজ হঠাৎই দু একটা কথা বলার পরে ছেলেটি সুমনাকে জিজ্ঞেস করে, আচ্ছা দিদি, তুমি যে ও বাড়িতে থাকো, তোমার অসুবিধে হয় না? এমন আচমকা প্রশ্নে অবাক হয়ে সুমনা তার এই অদ্ভুত কথার কারণ জানতে চাইলে ছেলেটি বলে, তুমি জানতে না দিদি, ও বাড়ির মালিকের কথা তো এ পাড়ায় সবাই জানে। এবার কেমন যেন অজানা আশঙ্কা হয় সুমনার। সে জিজ্ঞেস করে, বাড়ির মালিক কিছু জানায়নি আমাকে। আসলে অফিস থেকে এই বাড়িটা কাছাকাছি অনেক কম ভাড়ায় পেয়েছিলাম, তাই। কি ব্যাপার বলতো? কি হয়েছিল এই বাড়িতে? যা জানিস সব বল। ছেলেটি বলতে শুরু করে, ও বাড়ির মালিকের ছোট ছেলেটার মাথায় কি সব ব্যামো ছিল গো দিদি? দাঁড়া দাঁড়া, শুরু থেকে পুরোটা বল। ছেলেটিকে থামিয়ে সুমনা বলে ওঠে। ছেলেটি আবার বলতে শুরু করে, এ বাড়ির মালিকের দুই ছেলে, এক মেয়ে আর ওনার স্ত্রীকে নিয়ে ছোট সংসার ছিল। তখন তো ওনারা সবাই মিলে এই বাড়িতেই থাকতেন গো দিদি। আহা, বাচ্চা মেয়েটা কি মিষ্টি যে দেখতে ছিল, তুমি যদি একটিবার দেখতে। আমার দোকানেও আসতো স্কুল থেকে ফেরার পথে, বলতো কাকু এই লজেন্সটা দাও, ওই লজেন্সটা দাও। আমিও বড্ড মায়ায় পড়ে গেছিলুম। আর ছেলে দুটিকেও যেন দেবদূতের মতো দেখতে ছিল, কিন্তু তারপর যে কি হয়ে গেল সবই অদৃষ্ট। বলেই খানিকটা চুপ করে যায় ছেলেটি। সুমনা চুপ করে শুনছিল সব। ছেলেটি চুপ করলে সেও যেন কিছুটা কল্পনা করার সময় নেয়। যে বাড়িতে এখন সে একদম একা থাকে, সেই বাড়িতে একটা সময় বাচ্চাদের খেলার আওয়াজে বা কখনো জোরে জোরে পড়বার চিৎকারে বা কখনো মায়ের কাছে বকুনি খাওয়ায় বা কখনো হয়তো স্বাভাবিক দাম্পত্য কলহে মুখরিত হয়ে থাকত। সুমনা যেন স্পষ্ট দেখতে পায় মায়ের কাছে ছেলে মেয়েদের আবদার করা, আবার মায়ের বকুনিতে তাদের অভিমান করার একটা দৃশ্য। তার আলতো হাসি নিজের অজান্তেই ছড়িয়ে পড়ে তার মুখে। কি হলো গো দিদি? সুমনাকে হাসতে দেখে ছেলেটি জিজ্ঞেস করে, কিছু না, তুই বল কি বলছিলিস।
ছেলেটি আবার বলতে শুরু করে। রাহু গো দিদি, রাহু। না হলে তুমিই বলো না, অমন সুন্দর বাড়িটার উপরে কারো নজর না পড়লে ওভাবে সব তছনছ হয়ে যায়। ভগবান জানে কি হয়েছিল। ও বাড়ির ছোট ছেলে যতই বড় হচ্ছিল তার মাথার গন্ডগোল দেখা দিচ্ছিল তত। আর ওইটুকু বয়সের ছেলেটার গায়েও নাকি অমন রাহুর শক্তি, ভাবা যায়? কথাগুলো শুনতে শুনতে সুমনার অবাক লাগে। একটা বাচ্চা ছেলের জন্য তারই পরিবার তছনছ হয়ে গেল। কি এমন হতে পারে তাদের সাথে? ছেলেটি বলতে থাকে। একদিন সকালে দোকান খুলেছি, দেখি ও বাড়ির মালিক সঙ্গে করে পুলিশ নিয়ে বাড়িতে ঢুকছে। পাড়া প্রতিবেশী কারোর সাথেই তেমন মিশতো না ওরা, শুধু এই বাচ্চা মেয়েটা ছাড়া। আর ওরা মিশতো না বলেই পাড়ার কেউ ওদের ব্যাপারে নাক গলাতো না। তবু সঙ্গে পুলিশ দেখেই কৌতূহলবশত পাড়ার অনেকেই ওদের পিছনে পিছনে বাড়ির ভিতরে যায়। আমিও গিয়েছিলাম সেদিন ওদের সঙ্গে, কিন্তু এখন মনে হয় যদি সেদিন না যেতাম তাহলে বোধহয় ভালো হতো। ওই দৃশ্য নিজের চোখে দেখতে হতো না। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকতে হলো আমাদের। দরজা খুলতেই সবার আগে একটা বিশ্রী গন্ধ নাকে এলো। বাড়ির ভিতরে ঢুকে কিছুটা এগিয়ে গিয়ে দেখি চাপ চাপ রক্ত আর ঘষ্টানির দাগ। খুন বলেই চেঁচিয়ে ওঠে সুমনা। হ্যাঁ গো দিদি, রক্তের দাগ ধরে এগিয়ে গিয়ে দেখি মালিকের বউ পড়ে আছে রান্নাঘরে। রক্তে ভেসে গেছে তার জামা কাপড়, পায়ে একটা কোপানোর ক্ষত, আর তারপরে গলা কেটে দিয়েছে কেউ। কি এসব কি বলছিস তুই? ওহ, কি বিভৎস! বাড়ির মালিক তো আমাকে এসবের কিচ্ছু বলেনি রে। রীতিমতো ভয় পেয়ে যায় সুমনা। ওই বাড়িতে একটু পরেই তাকে ঢুকতে হবে, আবার একটা গোটা রাত কাটাতে হবে ওই বাড়িটার ভেতরেই। ভেবেই অস্থির হয়ে যায় সুমনা। পুরোটা আগে শোনো দিদি, আবার বলতে শুরু করে ছেলেটি। বাড়ির মালকিনকে ওইভাবে দেখে মালিক অসুস্থ হয়ে পড়েন, আর তারপরে বাচ্চাদের কথা মনে পড়লে তাদের খোঁজ শুরু হয়। রান্নাঘর থেকে বেরিয়ে পাশের ঘরে যাই আমরা। আবার একটা ভয়ানক জিনিস চোখে পড়তেই শিউরে উঠি আমি। দেখি বড় ছেলেটা মরে পড়ে আছে গলা কাটা অবস্থায়, নলিটা উপড়ে ফেলেছে এক্কেবারে। মরাগুলোকে দেখে মনে হচ্ছিল যে মেরেছে সে খুনগুলো করে খুব আনন্দ পেয়েছে। তারপর উপরে আমরা উঠি ছোট ছেলে আর বাচ্চা মেয়েটার খোঁজে। সত্যি বলবো দিদি, আমি শুধু ওই মেয়েটার জন্যই উপরে উঠেছিলাম। নিচে ওই সব জিনিস দেখে আসার পরে মনের মধ্যে একটা কু গাইছিল খুব। আমি শুধু চাইছিলাম মেয়েটার যেন কিছু না হয়। ওপরে উঠতে উঠতে ঠাকুরের নাম জপছিলাম আমি। পুলিশই প্রথমে দরজা ঠেলে ভিতরে ঢুকলো, পিছনে আমরাও ঢুকলাম ঘরে। তারপর যা দেখলাম তাতে যে কোনো সুস্থ মানুষের হার্ট ফেল হয়ে যেতে পারে। দেখলাম বাচ্চা মেয়েটার শুধু শরীরটা বিছানায় পড়ে আছে, আর ধর থেকে মাথাটা আলাদা হয়ে পড়ে আছে বিছানার নিচে। রক্তে ভেসে যাচ্ছে সবকিছু, কিন্তু এইটুকুই বাকি ছিল না গো দিদি। তারপর দেখলাম ছোট ছেলেটা ওই বিছানার পাশেই বসে আছে, আর বোঝা যাচ্ছে সে নিজেই একটা কুড়ুল দিয়ে নিজেকে। এমন কি সম্ভব? এমন কি সম্ভব? প্রথমে নিজের পা দুটোর উপরে বারবার কুড়ুল চালিয়েছে, আর তারপরে মাথার উপরে শটান কোপ মেরেছে অনেকবার। এলোপাথারি আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে পরিষ্কার। মাথাটা পুরো চেলা হয়ে গেছিল গো। কিছুক্ষণ থেমে আবার বলতে থাকে ছেলেটি। পরে জানতে পেরেছিলাম ও বাড়ির ছোট ছেলের মাথা খারাপ ছিল। প্রথমে তার বড় ভাইকে কুপিয়ে মারে সে। তারপর তার মা যখন বাড়ি থেকে বেরোতে যায় সাহায্য চাইবে বলে, তখন তার মায়ের পায়ে কোপ মেরে টানতে টানতে তাকে রান্নাঘরে নিয়ে আসে, আর তারপর গলার কাছে কেটে দেয়। তারপর ওপরে উঠে নিজের ছোট বোনকে কুপিয়ে মারে, আর তারপর নিজেকে। মালিক সেদিন রাতে বাড়ি ছিল না বলে বেঁচে গেছিল। তারপর তো অনেক দিন হয়েছে ও বাড়ির মালিকও বাড়ি ছেড়ে চলে গেছে। আর তারপর তো তুমি প্রথম ভাড়া এসেছো, সেও প্রায় বছর চারেক আগের কথা হবে। মায়ের সাথে কথা শেষ করে চা নিয়ে জানলার সামনে এসে দাঁড়ালো সুমনা। এই পুরো বাড়িতে ওর সবচেয়ে প্রিয় জায়গা এই জানলার সামনেটাই। এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে আবার। অন্ধকারময় এই রাতটাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করলো সুমনার। পুরনো কথা মনে পড়ছিল আজ। বাবা মায়ের সাথে ওদের নিজেদের বাড়িতে থাকার কথা, তারপর চাকরির কারণে এই বাড়িতে উঠে আসা। বাবা মা ছিলেন যতদিন সবকিছুই ঠিকঠাক চলছিল,
ওনারা বাড়ি ফিরে গেলেন, আর তারপর থেকে একাই এই বাড়িতে। অথচ একা যে সেটাই বা বলবে কি করে? বাবা মা চলে যাওয়ার কিছুদিন পর থেকেই অন্য কারোর উপস্থিতি টের পাচ্ছে সুমনা। যেন একই সঙ্গে কেউ বা কারা আছে, আবার নেই। কি ভীষণ অস্বস্তিকর মুহূর্ত সেটা সে কাউকে বোঝাতে পারে না, হয়তো চায়ও না। সে জানে সবাই কি ভাবতে পারে। হয়তো সবাই ওকে বোঝাবে একা থাকার জন্য ওর মন নিজেই এসব কল্পনা করে নিয়েছে। মাকেও জানায়নি এসব কথা, অযথা চিন্তা করবে ভেবেই। আরও নিজেও বুঝে উঠতে পারেনি কেন হয় এরকম। হয়তো রান্না করছে, হঠাৎ মনে হলো কেউ এসে দাঁড়িয়েছে, ঘাড়ের কাছে কারোর দীর্ঘশ্বাস, যেন কত গভীর কষ্ট থেকে উঠে আসা সেই নিঃশ্বাস। আবার কখনো হাতের কাছেই রাখা কোনো জিনিস সে নিজেই রেখেছে, অথচ সেখানে খুঁজে পায়নি। আবার কিছুক্ষণ পরে দেখেছে সেই হারিয়ে ফেলা জিনিস যথাস্থানেই রাখা। কিন্তু এ কি, ছাদে কখন চলে এসেছে? অন্ধকারটা ওকে ভীষণ টানছে। কি সুন্দর এই ঘন কালো রাত, যেন সমস্ত অসুন্দরকে নিজের মধ্যে আশ্রয় নিয়েছে, যেন সমস্ত অসুন্দরকে নিজের মধ্যে আশ্রয় দিয়েছে। ঝাঁপিয়ে পড়বে অন্ধকারটায়? ওকেও কি আশ্রয় দেবে এই মায়াবী রাত? কে যেন ওকে বলে উঠল, ঝাঁপিয়ে পড়, এখানেই শান্তি। কি সব ভাবছে সুমনা? কোনো দৈব বলে সম্বিত ফিরে পেয়েছে সে। তড়িঘড়ি নেমে আসে ছাদ থেকে, দরজাটা বন্ধ করে দিয়ে মুখে জল দেয়। নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সুমনা। গলার কাছটা ভারী হয়ে আসছে। উফ, কি ভীষণ কষ্ট। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় সুমনার। কেউ যেন ওর স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার পথটাকে বন্ধ করে দিতে চাইছে। জোর করে উঠে বসে সে, আতঙ্কে শিউরে উঠে বারবার। গলাটা শুকিয়ে যাচ্ছে। রান্নাঘরে জল খেতে দেয় সুমনা। ওটা কি চকচক করছে এত সুন্দর? অন্ধকারটাকে খুন করে নিজের অস্তিত্বের জানান দিতে চাইছে ধারালো ছুরিটা। পরম স্নেহে ছুরিটাকে হাতে তুলে নেয় সুমনা। আফসোস হয়, এতদিন এই সুন্দর জিনিসটা চোখে পড়লো না। আচ্ছা, এটা যদি কারোর শরীরে বিঁধিয়ে দেয়? প্রথমে নিজের শরীরেই আঘাত করে সুমনা। যন্ত্রণায় কোকিয়ে উঠে ছুরিটা ফেলে দেয় সে। না, আর এক মুহূর্ত এই বাড়িতে নয়। এই বাড়ির মৃত্যু দূত ছাড়া আর কিচ্ছু নয়। বাড়ি থেকে বেরোতে চায় সুমনা, কিন্তু দরজার কাছে আসতেই মনে হয় কে যেন ওর পায়ের ওপর খুব জোরে আঘাত করলো। তীব্র যন্ত্রণায় ছটফট করে মেঝের ওপর পড়ে যায় সে। তবে কি এবার মৃত্যু আসন্ন? বাঁচার কি আর কোনো উপায় নেই? এবারের ছোট ছেলে ঠিক যেভাবে তার মাকে খুন করেছিল সেইভাবেই কি সুমনাকেও মেরে ফেলবে? সুমনা দেখতে পেল একটা কালো ছায়া তার শরীরের উপর ঝুঁকে পড়ে যেন দেখছে। তার হাতে উদ্যত কুড়ুল। এই কুড়ুল দিয়ে সে কুপিয়ে খুন করেছিল তার নিজের মা, দাদা, বোনকে। এই অভিশপ্ত কুড়ুলের আঘাতেই একটা সাদা মাটা পরিবার এক লহমায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তবে কি এর আঘাতে সুমনারও মৃত্যু হবে? সুমনা চোখ বন্ধ করে নিল। ভয় কুঁকড়ে গেছে সে। শুধু মায়ের কথা মনে পড়ল তার। সত্যি কি আর কোনোদিন সে তার মা বাবাকে দেখতে পারবে না? বাড়ি ছেড়ে এত দূরে এসে
এমন বিপদের মুখে পড়ে আর কোনোদিন মায়ের কাছে ফিরতে পারবে না। কিন্তু ও কি? কারা ওরা? চোখ খুলে তাকাতে সুমনা দেখলো একটা বাচ্চা মেয়ে, তার মা আর একটা ছেলে দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তবে কি এরাই তারা? এই সেই মা যে নিজের সন্তানের হাতে খুন হয়েছিল ভাগ্যদোষে, এই বাড়ির মালকিন। সুমনা দেখলো দরজাটা খুলে গেল আস্তে আস্তে। বাচ্চা মেয়েটা সুমনাকে বলল, পালাও, পালাও এখান থেকে, না হলে ও তোমাকেও মেরে ফেলবে। রোজ রাতে ও আমাদের একইভাবে কুপিয়ে মারে, তাই তো আমরা লুকিয়ে থাকতাম তোমার কাছে, যাতে ও আমাদের ধরতে না পারে। তুমি সব জেনে গেছো, তাই ও আজ তোমাকেও মেরে ফেলবে। পালাও। ধাক্কাটা সামলে উঠতে অনেকটাই সময় লেগেছিল সুমনার। ওই বাড়ি থেকে মাঝরাতেই সেদিন কোনো রকমে পালিয়ে এসেছিল সে। পাড়ার গলি থেকে বেরিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল রাস্তার উপর। রাতের টহলদারি পুলিশেরা দেখতে পেয়ে হাসপাতালে ভর্তি করে দেয় সুমনাকে। তারপর ওর কাছ থেকে ওর পরিচয় এবং বাড়ির ঠিকানা জেনে ওর বাবা মাকে জানায়। হাসপাতাল থেকে বাড়ি ফিরেও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল সুমনা। একা থাকতে পারত না, রাতে ঘুমাতে পারত না, এক অজানা আতঙ্কে চিৎকার করে উঠত। ঘুমের মধ্যে সবসময় মনে হতো ওর বুকের ওপরে চেপে বসে ওর গলা চেপে ধরে মনটা কেটে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে বেরোনো রক্তে ভেসে যাচ্ছে ওর মুখ থেকে সমস্ত সময়। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ঘোষ বলেছিলেন, একা থাকতে থাকতে সুমনা কল্পনা আর বাস্তবের মধ্যেকার সূক্ষ্ম প্রাচীরটাকে ভেঙে দুই জগৎকে মিলিয়ে ফেলেছিল, যার ফলে ও নিজেই নিজেকে আঘাত করে। যেমন নিজেই কোনো জিনিস সরিয়ে ফেলতো যাতে নিজেই খুঁজে না পায়, পরে সেটা আবার যথাস্থানে রেখেও আসতো, কিন্তু পরে এইসবের কিছুই আরো মনে থাকতো না। তাই ও এইসবের ব্যাখ্যা অতি প্রাকৃতিক ঘটনা হিসেবে মেনে নেয়। আসলে বাড়ির একমাত্র মেয়ে সুমনা। সারা জীবন সে বাবা মা, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের মাঝে থেকে বড় হয়ে উঠেছে। আর হঠাৎ করেই সেখান থেকে সম্পূর্ণ অন্য জগতে গিয়ে একদম একা হয়ে পড়ার জন্য নিজেই কিছু কাল্পনিক চরিত্র বানিয়ে নেয়। সে মনে করে সে একা নয়, তার আশেপাশে সবসময় কেউ না কেউ আছে। তাই জন্য এই গল্পটা ও শুধু বাড়ি ফিরলেই বানাতো। অফিসে গিয়ে এ ধরনের কোনো সমস্যায় ও কখনো পড়েনি, কারণ অফিসে এমনিতেও ওকে অনেকের সাথেই কাজ করতে হতো। চিকিৎসা শাস্ত্রে একে হ্যালুসিনেশন বলে। ওর ক্ষেত্রে এই ব্যাপারটা আরো মারাত্মক আকার নেয়। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সুমনা। ডাক্তার ঘোষের ব্যাখ্যা সবাই মেনে নিয়েছে, আর সুমনাও আজকাল বাড়ি থেকেই অফিসে যাতায়াত শুরু করেছে নিয়ম মতো। আজ অফিস থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ফেরার পথে কেমন যেন হঠাৎ ওই বাড়িটার কথা মনে পড়ে গেল সুমনার। মনে মনে ভাবলো, একবার ঘুরে আসবে বাড়িটার সামনে থেকে, দেখেই চলে আসবে। আর খুব একটা দূরে তো নয় অফিস থেকে। ট্যাক্সি ওকে নিয়ে সোজা ওই বাড়িটার সামনে এসে দাঁড়ালো। দোতলা বাড়িটাতে এখনো নতুন কোনো ভাড়াটে আসেনি। শূন্য বাড়িটা খাঁ খাঁ করছে। সুমনা তার সেই প্রিয় জানালাটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। বড্ড মায়ায় জড়ানো এই বাড়িটা। হঠাৎ মনে হলো ও একাই তাকিয়ে নেই বাড়িটার দিকে। জানলার আড়াল থেকে কেউ কি দেখছে ওকে? চোখাচোখি হতেই সরে গেল সে। কিন্তু কে? কেউ? প্রশ্নগুলো মনের মধ্যে জট পাকিয়েছে। বাড়িটা যেন ওকে হাতছানি দিয়ে ডাকছে নিজের দিকে। সুমনা এগিয়ে যায় বাড়িটার দিকে।
হঠাৎ কি মনে হতে থমকে দাঁড়ালো সুমনা। ভাবল একবার সেই দোকানদার ছেলেটির সাথে দেখা করে আসলে কেমন হয়। এখানে আসার পর থেকেই খুব কম সংখ্যক লোকের সঙ্গেই কথা হয়েছে সুমনার, আর ওই ছেলেটির সাথে তো রীতিমতো ভালো আলাপ ছিল তার। সুমনা দেখলো এক বয়স্ক ভদ্রমহিলা আজ দোকানে বসে আছেন। ভদ্রমহিলার মাথায় কাঁচা পাকা চুল, পরনে আটপৌড়ে করে জড়ানো একটা সাদা ময়লা শাড়ি, দ্রুত হাতে রুটি বেলে রাখছেন থালা। এনাকে আগে কখনো দোকানে বসতে দেখেনি সে। হয়তো ছেলেটির মা, মুখের আদলে বেশ মিল পাওয়া যায়। আজ হয়তো কোনো কারণে ছেলেটি দোকানে বসেনি, হয়তো বাইরে কোথাও গেছে। কি ব্যাপার মাসি, আজ তুমি দোকানে বসেছো যে? দোকানের কাছে এগিয়ে গিয়ে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে সে। ভদ্রমহিলা যেন আকাশ থেকে পড়ে। আমি বসি মানে? কি বলছো মা? এ তো আমারই দোকান, আমি তো রোজই এই দোকানেই বসি, আর অন্য কে বসবে বলো তো? তুমি বসো মানে? এই দোকানে একটি ছেলে বসে না? খুব মিষ্টি মুখ, আর মুখে সারাক্ষণ যেন হাসি লেগেই রয়েছে। গালে একটা খয়েরি রঙের তিল আছে। এই তো খানিক তোমার মতোই মুখের আদল। আমি তো ভাবলাম তোমারই ছেলে। অবাক হয়ে সুমনা মাসির মুখের দিকে তাকিয়ে থাকে। কি বলছো মা? আমাকে চিনতে পারছো না? রোজ তো তুমি আমার থেকে খাবার কিনে নিয়ে যেতে। যার কথা বলছো তুমি ভেবে বলছো মা? কি কি সব বলছো তুমি মাসি? আমি তোমাকে আজই প্রথম দেখলাম, আর তুমি বলছো আমি রোজ তোমার থেকে খাবার কিনতাম। আমি ওই ছেলেটির থেকে খাবার নিতাম, কত কথা বলতাম ওর সাথে, রোজ। ওই তোমাকে তো একদিনও দেখিনি আমি। সুমনা হতভম্ব হয়ে যায় মাসির কথা শুনে। এর মধ্যে মাসি উঠে দাঁড়ায়, বলে, দাঁড়াও মা, 1 মিনিট। এই বলে দোকানের ভেতরে চলে যায়। দোকান লাগোয়া ঘর, মানে রাস্তার সামনের দিকটাতে দোকান করেছে, আর ভেতরে থাকার ঘর। মাসি বেরিয়ে আসে ঘর থেকে, হাতে একটা ছবি। দেখো তো মা, তুমি এর কথাই বলছিলে কি আমায়? মাসির চোখে তখন জল স্পষ্টভাবে লক্ষ্য করে সুমনা। সে তড়িঘড়ি ছবিটা নিয়ে দেখে। হ্যাঁ, এই তো সেই ছেলেটি। নামটা জিজ্ঞেস করা হয়নি কখনো, কিন্তু এর সাথেই আমার কথা হতো রোজ। কিন্তু কোথায় ও কি দোকানে আর বসে না? তবে যে তুমি বললে তোমার দোকানে তুমি ছাড়া আর কে বসবে, তবে এর ছবি কি করছে তোমার কাছে? সুমনার কথা শেষ হতে না হতেই ডুকরে কেঁদে ওঠে ভদ্রমহিলা। ও আমার ছেলে গো মেয়ে, ওর নাম পলাশ। 2 বছর হয়ে গেল আমায় ছেড়ে গেছে। ট্রেনে কাটা পড়েছিল, কান দিয়ে সব রক্ত বেরিয়ে গেছিল, একেবারে সব শেষ। চিকিৎসাটুকু অবধি করার সময় দিল না। তুমি আমার মরা ছেলেকে নিয়ে এমন রসিকতা করলে আজ? তোমাকে এতদিন ধরে চিনি, এতদিন ধরে তোমার সাথে এত কথা হয়েছে, আর তুমি বললে আমায় তুমি চেনোই না। তার উপরে ছেলেটাকে নিয়েও। সুমনা আর কোনো কথা বলতে পারে না ভদ্রমহিলাকে। এক মায়ের আর্তনাদকে পিছনে ফেলে দ্রুত পা চালায় সে। কোন রকমে এই জায়গা ছেড়ে পালাতে পারলে যেন বেঁচে যায় সে। পৃথিবীর যত অতিপ্রাকৃত ঘটনা কি শুধু তার সাথেই ঘটছে? না হলে যে ছেলেটার সাথে রোজ রাতে তার এত কথা হতো, সেই ছেলেটা বহুকাল আগেই নাকি নেই হয়ে গেছে। সে তো ছেলেটাকে আগে চিনত না। তবে কিভাবে নির্ভুল ব্যাখ্যা দিল সে ছেলেটার? এই কোন অজানা রহস্যের সম্মুখীন হলো সুমনা? থাক, কিছু রহস্য গোপনে থাকাই শ্রেয়। পৃথিবীর সমস্ত রহস্যকে এত সহজে জেনে ফেলবো এমন সাধ্য বোধ হয়
এই নগণ্য মনুষ্য জাতির নেই। তবু এ ব্যাপারে কি ব্যাখ্যা দেবেন ডক্টর ঘোষ, কিংবা তার চিকিৎসা শাস্ত্র? গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে অবশ্যই একটি লাইক করে আপনাদের মতামতটি কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।